ফিটাল সার্কুলেশন ফিটাল সার্কুলেশন হচ্ছে আমাদের মানে আমাদের আসলে সরাসরি কখনোই আসে না, কিন্তু ফিটাল সার্কুলেশন হুম। একটা গাইনি করতে গেলে তখনও হচ্ছে ফিটাল সার্কুলেশন ব্যাপারটা চলে আসে। তো দ্যাটস ওয়াই ছবিটা লাগবে। এখানে ছবিটা দেখলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমার কোন ফোরামের ওভালি কোন দিক দিয়ে আসতেছে, কানেক্টিং হচ্ছে। এটা মানে জাস্ট একবার পড়লেই যথেষ্ট, না পড়লেও আসলে কিছু যায় আসে না। আচ্ছা, এবার দেখ টেবিল নাম্বার দেখ 33.1। হুম, আমি বলছিলাম কি যে হার্ট রেট, তারপরে এটা বয়স অনুসারে মর্গান থেকে কাটতে, তাই না? নাকি স্মিথ থেকে? মর্গান। মর্গান থেকে। হ্যাঁ, ওখান থেকে একটা যে কোনো একটা ওটা মর্গান পড়লে যথেষ্ট। এখানে যে তারপরে পেজ উল্টাও চার্ট আছে যে ডেইলি ফ্লুইড রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে ডে 1 2 3 4। এখন একটা এটা একদিনের হ্যাঁ, বাচ্চা এখানেও বা আছে। 2 দিনের বাচ্চা যদি হয়, হ্যাঁ, তখন সেক্ষেত্রে তার কিন্তু ফ্লুইড রিকোয়ারমেন্টটা ডেইলি যে ফ্লুইড রিকোয়ারমেন্ট হবে, তার মানে তার মেনটেনেন্স ফ্লুইডের যে হিসাবটা হবে সেটা কিন্তু আসলে তার ওয়েটের সাথে তো মিলাইতে হবে, প্লাস এই এই ক্যালকুলেশনটাও কিন্তু সেখানে লাগবে। তো ডে 1 2 3 4 এর বাচ্চা সাধারণত এত ছোট বাচ্চা দেওয়া হয় না কোয়েশ্চেনে। তো এটা স্কিপ করতে পারো। জাস্ট জেনে রাখো যে প্রথম দিকে প্রথম 3 দিন প্রথম দিন ফ্লুইড রিকোয়ারমেন্ট থাকে সবচাইতে কম, এরপর ধীরে ধীরে বাড়তে থাকে। এবং ডে 4-এ গিয়ে তার ফ্লুইড রিকোয়ারমেন্ট বেশি হয়, কারণ তখন থেকে সে হচ্ছে, কারণ প্রথম 3 দিন তো বাচ্চার, এটা কেন হয়? কারণ হচ্ছে প্রথম 3 দিন বাচ্চা হচ্ছে ওভাবে দুধ খেতে পারে না, টেনে খেতে পারে না সব বাচ্চা। তো ওই জন্য হচ্ছে ওদের বডিতে তখন ফ্লুইড রিকোয়ারমেন্ট এমনিতেই কম। তো এই জন্য হচ্ছে বাচ্চা খাচ্ছে না, মানে এটা নিয়ে খুব বেশি আসলে ওয়ারিড হওয়ার নাই। এটা বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে। কি করবো, আচ্ছা। খুলে দিব? এখনো শেষ করে নাই খাওয়ার, ধরো। আচ্ছা, তারপর দেখো পরেরটা হচ্ছে ওয়েট ফর্মুলা। এটা তো বলছি এই 33.3 নাম্বার টেবিল। ওয়েট ফর্মুলাটা তো আমরা বললাম যে এটা মুখস্থ থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে টিউবের ডায়ামিটারের ক্ষেত্রে যে ইন্টারনাল, এখানে সরাসরি লিখে দিছে। সরাসরি আমরা যেটা পড়ছি সেটাও কিন্তু এটা সেম। 1 বছর উপরে গেলে আমরা ক্যালকুলেশনে যাব। টিউবের ডায়ামিটার, ইন্টারনাল ডায়ামিটার এবং আমাদের কাটলেন্থ কত কত হবে ওরাল থেকে, নেজাল পড়ার দরকার নেই, ওরাল থেকে কাটলেন্থ কত হবে এতটুকু, এতটুকু হচ্ছে আমরা পড়ছি এটা। আচ্ছা, এরপর হচ্ছে এসিডি। এসিডির ক্ষেত্রেও সেম। এখানে জাস্ট ওয়েট হিসেবে এসিডি যেটা আমরা জানি সেটাই লিখছে যে 5 কেজি নিচে হলে 1, তারপর 5 থেকে 10 কেজি নিচে হলে 1.5, 10 থেকে 20 কেজি 2, এভাবে করে বাড়বে। এখানে হুম। অ্যাডাল্টদেরটা মানে 30 থেকে 50 আলোচনা করছে, কিন্তু 50-এর বেশি আসলে, এই 50-এর বেশি এখানে লেখে নাই অ্যাজ এটা পেডিয়াট্রিক চ্যাপ্টার। কিন্তু 50-এর বেশি 70 100 পর্যন্ত আছে। 70 মানে 50 থেকে 70 মনে হয় 4, 70 থেকে 100 এটা মনে হয় 5, এরকম একটা আছে, তবে এটা বেশি লাগবে না। আচ্ছা, এরপর আসো পেজ উল্টায় আসো একদম শেষের দিকে। আচ্ছা, এখানে ওই দিন আমরা এখানে এখানে মোটামুটি যে ডিজিজ গুলো ছিল, এক্সামফেলাস গ্যাস্ট্রোস্কাইসিস সবগুলো নিয়ে আমরা একটু করে কথা বলছি। আর হুম। নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস নিয়ে কথা বলি নাই, এটা খুব বেশি দরকার হবে না। আচ্ছা, এরপরে আসো কোয়েশ্চেনটাতে দেখো। কোয়েশ্চেন এখানে যা আছে এগুলো কিন্তু ভিউ পয়েন্টে অলরেডি ওরা দিয়ে দিছে। যেমন 1 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে ফিটাল সার্কুলেশন অ্যাডাপ্টেশন। তাহলে এটা কিন্তু মানে এটা আমরা বারবার বলতেছি যে আম, মানে এটা আসলে আসে না আর কি, এখন পর্যন্ত আমি কখনো দেখি নাই। আচ্ছা, এরপর দেখো 2 নাম্বার কোয়েশ্চেনটা, এটা কিন্তু আলোচনা করা হয়েছে ভিউ পয়েন্টে যে হাউ দ্য ইয়ারওয়ে ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাডাল্ট এবং তার ইমপ্লিকেশন টম সহ। অ্যান্ড হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু পড়ছি আমরা। আচ্ছা, এরপর হচ্ছে জি। একটা বাচ্চা ইলেকটিভ সার্জারির জন্য আসছে, যার হচ্ছে অ্যাক্টিভ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এইখানে দেখ, এখানে হচ্ছে তারা বলে দিছে যে যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে তাহলে সেক্ষেত্রে পেরি অপারেটিভ রেসপিরেটরি কমপ্লিকেশনের রিস্ক কিন্তু এটা সার্জারি নিড এবং আর্জেন্সির সাথে ব্যালেন্স করতে হয়। এখন এটা হচ্ছে সিভিয়ারিটি অফ ইনফেকশন আমরা অ্যাসেস করবো কি দিয়ে? হিস্ট্রি দিয়ে
এক্সামিনেশন করে। তাহলে এক্সামিনেশন আমরা দেখতেছি যে ফিভার আছে, বাচ্চার আমরা হচ্ছে উইজ পাচ্ছি, ক্রেপস পাচ্ছি, স্পুটাম বের হচ্ছে। তাহলে যদি তার মাইনর সার্জারি হয় এবং মাইল্ড সিমটম থাকে উইদাউট এভিডেন্স অফ লোয়ার রেসপিরেটরি ইনফেকশন, তাহলে হচ্ছে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা প্রসিড করতে পারি। আসলে এটা ডিপেন্ড করবে যে ডিসিশনটা ডিপেন্ড করতেছে সার্জন, অ্যানেস্থেটিস্ট এবং প্যারেন্টদের উপরে। এখানে কিন্তু ওরা সরাসরি কোথাও 4 সপ্তাহ বা এইভাবে কিন্তু একদম ক্লিন কাট কোনো ডিসিশন তারা দেয় নাই। কোথায় আছেন? আসসালামু আলাইকুম। আমরা হচ্ছি শুরু করছি কিছু একটু আগে, বেশি সময় হয় নাই। মাঝখানে একটু আমি ব্রেকে 2 মিনিট 3 মিনিটের ব্রেকে ছিলাম। এখন হচ্ছে আমরা যে আরে ওই যে অরুণিত। এটা হচ্ছে স্মিথের পেজ 681, কোয়েশ্চেন গুলো একটু বলতেছি। আচ্ছা, এরপর দেখো 4 নাম্বার কোয়েশ্চেনটা। এটা হচ্ছে যে ডেসক্রাইব ইউর অ্যাপ্রোচ টু ইন্ট্রাঅপারেটিভ ফ্লুইড ম্যানেজমেন্ট ডিউরিং মেজর সার্জারি ফর অ্যান ইনফ্যান্ট। হাউ ডু ক্যালকুলেট ও অ্যাপ্রোপ্রিয়েট কোথায় ভলিউম আছে? অফ। আমি কথা কেটে আসছিল, শুনি নাই আসলে, নেটওয়ার্কে মনে হয় ঝামেলা ছিল। ডক্টর ফারজানাস নেটওয়ার্ক ব্যান্ডউইথ ইজ লো, লো দেখাচ্ছে। আচ্ছা শোনো, কোয়েশ্চেন গুলো আলোচনা করতেছি। স্মিথের 681 নাম্বার পেজ, প্রথম, সেকেন্ড এবং থার্ড কোয়েশ্চেনটা ভিউ পয়েন্টে আলোচনা করা হয়েছে, আমরা কিন্তু আমরা পড়ছি, পড়ে গেছি। আর ফোর্থ আপু নাম্বার কোন কোয়েশ্চেনে ভলিউমের? এটা কোন ভলিউমের? ভলিউম তো জানি না বাবা। 681 নাম্বার পেজ, আমরা তো ভলিউম করছিলাম 4টা। আপু স্মিথের সেকেন্ড পার্ট যেটা পেডিয়াট্রিক চ্যাপ্টার, ওইটা খুলেন। আচ্ছা, সেকেন্ড পার্ট মানে কি? ওই যে ইয়াটা, মানে কি বলে এটার নাম? যেখানে অপস আছে, এটাটা, তারপর হচ্ছে হ্যাঁ পেডি হ্যাঁ সেটাই। অ্যানেস্থেশিয়া আছে, ওটা কত? ক্লিনিক্যালটা। ওটা তো ইন্টারকারেন্ট ডিজিজ এন্ড অ্যানেস্থেসিয়া, এটা? না না, ভিউ পয়েন্ট না, স্মিথ, ভিউ পয়েন্ট ওই না, স্মিথ। স্মিথ, স্মিথ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 666, তাহলে ছয়শো স্মিথের একাশি পিস, না মানে পেডিয়াট্রিক্সটা ছয়শো হ্যাঁ, ছেষট্টি ছয়শো নাম্বার ছেষট্টি পিস থেকে শুরু। আচ্ছা, আরে জ্বালা। হুম, 681 না? আচ্ছা হ্যাঁ। ঠিক আছে আপু, আপনি শুরু করতে থাকেন। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে 4 নাম্বার যে কোয়েশ্চেনটা, এখানে কিন্তু কোয়েশ্চেনে ওরা বলেই নাই যে বাচ্চার ওজন কত। একটা হচ্ছে একটা ভেগ টাইপের কোয়েশ্চেন হয়েছে, যে একটা ইনফ্যান্ট, এখন ইনফ্যান্ট তাহলে এখানে ভেগ হয় না, এখানে কোয়েশ্চেনটা একটু মানে আমরা বুদ্ধি খাটাইলেও করতে পারি। ইনফ্যান্ট বলছো, তাহলে ইনফ্যান্ট মানে কত বছর? 1 বছর। তাহলে 1 বছর বাচ্চার ওয়েটের হিসাব করো। তাহলে ইনফ্যান্ট যখন আমরা বলবো যে কোনো বাচ্চার, তখন তাকে আমরা ধরে নিব সে হচ্ছে 1 বছর। তাহলে 1 বছরের বাচ্চা ওয়েট ক্যালকুলেশন করো। ওয়েট ক্যালকুলেশন করলা, তারপরে তাকে বলবা যে মেজর সার্জারি। তাহলে মেজর সার্জারি যদি হয়, তাহলে আমার ইনপ্রপার মানে তখন সেক্ষেত্রে আমি তার ওয়েট হিসেবে তার মেনটেনেন্স ডেফিসিট এবং ইন্ট্রাঅপারেটিভ লস হিসেব করে ওই 4:1 ফর্মুলাতে দিতে পারি। এখানে ওরা যেমন শুরু করছে যে ওরা হচ্ছে 10 to 20 ml পার কেজি বোলাস দিয়ে। এটা হচ্ছে আমাদের দরকার নেই। আমরা যেভাবে পড়ে আসছি যে 4:1 ফর্মুলা দিয়ে শুরু করব, 4:1 ফর্মুলা দিয়ে শুরু করে আমরা হচ্ছে ডেফিসিট, মেনটেনেন্স এবং অনগোয়িং লস এটা ক্যালকুলেশন করলাম। এটা গেল আমার ফ্রি পার্ট, এটা শুধু ইন্ট্রা অপারেটিভ। সো আমার পোস্ট অপারেটিভ পিরিয়ড এখানে ইনক্লুডেড হচ্ছে না, গেল। আর পরে বলতেছে কি যে প্যাকড রেড সেল ট্রান্সফিউশন, এটা একটু আন্ডারলাইন করো যে হোয়েন ক্যালকুলেটিং, শেষের দিকে কোয়েশ্চেনের একদম লাস্টের দিকে, যে হোয়েন ক্যালকুলেটিং অ্যাপ্রক্সিমেট ভলিউম অফ প্যাকড রেড সেল ফর ট্রান্সফিউশন 4 to 5 ml per kg can be expected to raise patient hemoglobin concentration by 10 gram per deciliter। তাহলে এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভলিউম ফর প্যাকড রেড সেল ট্রান্সমিশনে মানে সরাসরি উত্তরটা তারা দেয় নাই, কিন্তু একটা কথা তারা বলে দিছে যে আমি যখন রেড সেল ট্রান্সফিউশনের জন্য দিচ্ছি, আমি যখন 4 to 5 ml per kg দিলে আমার হচ্ছে ভলিউম কনসেন্ট্রেশন
বেড়ে যাচ্ছে বাই 10 গ্রাম/ডেসিলিটার। এটা আমরা জেনে রাখবো, এটার উত্তর এভাবে সরাসরি এটা হয় না। আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে স্মিথ থেকে আর এখানে দেখার কিছু নাই। হ্যাঁ, স্মিথ থেকে দেখার কিছু না। ও, আরেকটা জিনিস এখানে একটু আন্ডারলাইন, একটু বইয়ের ভিতরে আসো, 678 নাম্বার পেজে। আচ্ছা, তো 1 2 3 কি ওরা বলে ফেলছে না ভিউ পয়েন্ট? হ্যাঁ, 1 2 3 নাম্বার কোশ্চেন ভিউ পয়েন্টে আছে না? আছে আছে। আচ্ছা, শুধু 4 নাম্বারটা নাই না? চার নাম না, চার নাম্বারটা, না, 4 নাম্বারটাও আছে মোস্ট প্রবাবলি। 4 নাম্বার না, 4 নাম্বারটা আছে, 1 নাম্বারটা মনে হয়, 1 নাম্বারটা নাই। আচ্ছা, 1 নাম্বারটা নাই। আচ্ছা, এরপর দেখো 678 নাম্বার পেজে আসছো। হুম, হুম, বলেন আপনি। আচ্ছা, দেখো এখানে দেখো কিছু বুলেট আছে। বুলেট গুলা কি, বুলেট গুলোর উপর লেখা আছে পেডিয়াট্রিক স্পেসিফিক কনসিডারেশন ইনক্লুড দ্য ফলোইং। এটা হচ্ছে পেডিয়াট্রিক রিজিওনাল অ্যানেস্থেশিয়া নিয়ে কিছু কথা বলা হয়েছে। এই কথাগুলো আমরা আগেও পড়ে আসছি, কিন্তু আমরা এখান থেকে আরেকবার পড়বো। যেগুলো বুলেট আছে শুধু সেগুলা। 1 নাম্বার বুলেটে দেখো, দ্য স্যাক্রাম ইজ হায়ার রিলেটিভ টু দ্য আইলিয়াক ক্রেস্ট, descending as the pelvis grow to reach adult position by 3 to 4 year। মানে স্যাক্রাম বলতে আমরা এখানে বলতেছি and therefore sacral hiatus। তাহলে এটা আইলিয়া ক্রেস্ট থেকে হচ্ছে তাদের উপরে থাকবে, বাচ্চাদের ক্ষেত্রে উপরে থাকবে। 3 4 বছর যখন হবে তখন হচ্ছে অ্যাডাল্ট পজিশনে তারা চলে আসতেছে। এরপর আসে ডুরাল স্যাক। এটা ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করো। ডুরাল স্যাক শেষ হয় জন্মের সময় S3 4, তারপর 3 বছরে সে আসে S2-তে। তাহলে inadvertent intrathecal injection resulting in total spinal is a risk particularly in neonate and infant। তাহলে বাচ্চাদের জন্মের সময় থাকবে ডুরাল স্যাক, স্যাক থাকতেছে কোথায়, S3 4-এ। আর পরবর্তীতে এটা অ্যাসেন্ড করবে, এখানে ডুরাল স্যাক, এটা কিন্তু আমি স্পাইনাল কর্ড বলতেছি না, ডুরাল স্যাকের কথা বলতেছি। স্পাইনাল কর্ড শেষ হয় কোথায় বলো? নাম্বার 3 আর নাম্বার 1 এর নিচে। বাচ্চাদের ক্ষেত্রে নাম্বার 3 আর হচ্ছে আমাদের ক্ষেত্রে নাম্বার 1 এর নিচে। নাম্বার 3 আর নাম্বার 1-এ আসে কত বছর বয়সে? অ্যাডোলেসেন্ট, টেন মানে টু 10 থার্টিন থেকে 12 বছর বয়সে, 13। তাই না? হ্যাঁ। এখন ডুরাল স্যাকটা আমরা বলতেছি যে জন্মের সময় থাকতেছে S3 4, আর এটা বড় 3 বছর বয়সে গিয়ে সেটা চলে আসবে S2-তে। এখন আমরা যখন ফলে যদি ইন্ট্রাথেক্যাল কোনো ইনজেকশন দিই সেক্ষেত্রে টোটাল স্পাইনাল হয়ে যাওয়ার একটা রিস্ক কিন্তু বাচ্চাদের থেকে যায়। আচ্ছা, এরপরে দেখো স্যাক্রাল হায়াটাস ওল্ডার চাইল্ড এবং অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে ডিফিকাল্ট কেন? অসিফিকেশন অফ পোস্টেরিয়র ভার্টিব্রাল আর্চ অফ দ্য স্যাক্রাম প্রোগ্রেসেস উইথ এজ। মানে এজ যত বাড়তেছে আমাদের পোস্টেরিয়র ভার্টিব্রাল যে আর্চ সেগুলোর মোর, স্যাক্রামের যে পোস্টেরিয়র ভার্টিব্রাল আর্চ সেটার অসিফিকেশন হয়ে যাচ্ছে, যে কারণে স্যাক্রাল হায়াটাসটা অ্যাক্সেস করা ডিফিকাল্ট। কাদের? ওল্ডার চিলড্রেন এবং অ্যাডোলেসেন্ট। এরপরে এপিডুরাল ভেইন আর স্মল অ্যান্ড প্রোন টু কোলাপস আন্ডার নেগেটিভ প্রেশার। অ্যাসপিরেশন উইথ আ সিরিঞ্জ মে দেয়ারফর নট রিভিল আইভি নিডল অর প্লেসমেন্ট। ওপেনিং দ্য নিডল অর ক্যানুলা টু ইয়ার ফর আ ফিউ সেকেন্ড মে বি মোর ইফেক্টিভ। মানে নিডল বা ক্যানুলার কথাটা কেন আসতেছে, আমরা বলতেছি যখন আমরা অনেক সময় নেগেটিভ অ্যাসপিরেশন করি না দিতে গিয়ে, হুম, ওই যে কর্ডাল যখন আমরা দেই, epidural। হ্যাঁ, তখন যে স্পাইনাল, হ্যাঁ স্পাইনালের কথা বলছি। তখন তার যে এপিডুরাল ভেইন গুলা থাকবে, দেখা যায় নেগেটিভ অ্যাসপিরেশনের সময় আমরা দেখতে না দেখি যে ওখানে কোনো ব্লাড গেছে কিনা, কিন্তু ওগুলো তখন যদি মানে সে পায়ার্সও করে কিন্তু সেটা নেগেটিভ প্রেশার জন্য কোলাপস করতে পারে। এই জন্য বলতেছে কিছু সময় আমরা খোলা রাখবো, এটা জাস্ট ইনফরমেশন, এটা জানার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে epidural fat is loculated and less densely packed, facilitating cranial spread of local anesthetic solution in children. A dose of 0.5 ml per kg is used to block sacral root, whereas 1 ml per kg cover the higher lumbar। এটা হচ্ছে আমাদের যে কর্ডালের ব্লকের হিসাব, হ্যাঁ, সেটার সাথে রিলেটেড, এটা দরকার নাই। তো
এই বুলেটের মধ্যে বেসিকলি আমার জানার মানে রিলেটেড হচ্ছে 2 নাম্বার পয়েন্টটা। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে যাতে আমাদের ভুল না হয়, বাকিগুলা হচ্ছে আমরা জেনে রাখলাম যে হ্যাঁ স্যাক্রাম, স্যাক্রামের কোন জায়গাটা ওসিফিকেশন হচ্ছে, পোস্টেরিয়র ভার্টিব্রাল আর্চ। আমাদের এখানে আম, কি বলে তোমার নর্মাল স্যাক্রাল হায়াটাসের লোকেশন অ্যাডাল্ট আর পেডিয়াট্রিক কি সেম না, দুটো হচ্ছে ডিফারেন্ট। তারপর হচ্ছে আমরা যখন নেগেটিভ অ্যাসপিরেশন করতেছি তখন ব্লাড আসলো না, তার মানে কি? তার মানে যে ব্লাড মানে সে ভেইন পায়ার্স করে নাই, না করতেও পারে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু কিছু সময় ওয়েট করে তারপরে আমরা তাকে ইয়াতে যাব, অ্যাসপিরেশনে যাব। এটা হচ্ছে এখান থেকে একটু বুলেট গুলো জাস্ট দেখে গেলাম। মানে স্মিথের আমরা যেটা বলি বুলেট আর হচ্ছে আহ, যে কোনো টেবিল ফিগার এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আসো মর্গানে। মর্গানের হচ্ছে 901 নাম্বার পেজ। বুঝছো? হুম। Yes. হুম। আচ্ছা, মর্গানের 901 এর মধ্যে এই টেবিল 42, 42, 42 এর 2 নাম্বার টেবিল, এটা আমরা নিতে বলছিলাম যে বয়স হিসেবে এখানে 12 ইউনিট, 12 মাস, 3 বছর, 12 বছর, এটা আমরা মানে দেখে আসছি, কাটতে বলছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে টেবিল 4। 4 হচ্ছে 910 নাম্বার পেজে। প্রথমে কি আপনি টেবিল 2 যেটা ওইটা বলছেন না? হ্যাঁ, প্রথমে টেবিল 2 বলছিলাম, এরপর টেবিল 4 বলছিলাম। ওখানে হ্যাঁ হ্যাঁ, কাটা গেছে। প্রতিটা গ্যাসের হচ্ছে বয়স হিসেবে ম্যাক দেওয়া আছে। বুঝলো? আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে পেডিয়াট্রিক ডোজ ক্যালকুলেশন। ডোজ ক্যালকুলেশনের মধ্যে যেটা করবা, যেগুলো আমাদের কাজে আসে, যেগুলো আমরা ডে টু ডে লাইফে কাজে লাগাই, এই ডোজগুলো শুধু হচ্ছে আমরা একটু এগুলো লিখবো। যেমন হচ্ছে প্যারাসিটামল, অ্যাসিটামিনোফেন, এরপর হচ্ছে আমাদের অ্যাট্রাকুরিয়াম লাগতেছে, তারপরে মানে আমাদের ওটিতে যেগুলো কাজে লাগে অ্যাট্রোপিন। হুম, এই ডোজগুলো কিন্তু এখান থেকে দেখে নেবা, খুব সুন্দর করে দেওয়া আছে, সব দেখার দরকার নেই। এরপরে হচ্ছে সেফট্রায়াক্সন, যখন আমরা যদি অ্যান্টিবায়োটিক দেওয়ার ডিসিশন দিতে হয়। এরপর হচ্ছে ডেক্সার ডোজ কত, তারপর হচ্ছে এফিড্রিন, এরপরে হচ্ছে এপিনেফ্রিন। এপিনেফ্রিন বাচ্চাদের ক্ষেত্রে আমরা কতটুকু দিচ্ছি, এপিনেফ্রিনের ডোজ। ফেন্টানিল, টিক দিয়ে যাও। ফেন্টানিলে দেখো অনেকগুলো ডোজ কিন্তু দিচ্ছে, পেন রিলিফ আইভি, পেন রিলিফ ইন্ট্রানাজাল, সবকিছু দেওয়া আছে। এরপর হাইড্রোকর্টিসন, এরপর আইবোপ্রুফেন আমরা শুধু পাউডারটা দিচ্ছি। এরপরে আসো কেটামিন, পরের পেজে কেটামিন, কিটোরোল্যাক, ল্যাবেটা, যদি ল্যাবেটা দিতেই হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যানিটল। মানে এগুলো ডোজগুলো দেখা যায় নর্মাল যে ডোজ আমরা জানি সেটাই, জাস্ট একবার মানে এখানে দাগায় গেলাম মিডাজোলাম। এরপর হচ্ছে মরফিন। এরপরে এখান থেকে হচ্ছে প্রোপোফল। প্রোপোফলের পরে হচ্ছে রেমিফেন্টানিল। রেমিফেন্টানিল, এরপর সাকসিনাইল কোলিন, আর থায়োপেন্টাল, আর ভেকুডোনিয়াম। এগুলো আমরা যে ডোজগুলো জানি সেগুলাই, তারপরে একটু জাস্ট মানে দেখে যাওয়া, আরেকবার হচ্ছে চোখে দেখা হয়ে যাবে। আচ্ছা, এরপরে পেজ উল্টায়, আচ্ছা পেজ উল্টায় এখানে আসো। এই পেজ নাম্বার 914। 914-তে দেখো রিকারেন্ট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এখানে আসো, এইখানে একটা কথা দেখো, 9 নাম্বার যেটা একটা দেওয়া বুলেট দেওয়া,
A viral infection within 2 to 4 weeks before general anesthesia and endotracheal tube places intubation places the child at increased risk of perioperative pulmonary complications. তাহলে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে যদি আমরা কোনো ধরনের জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করি, তখন সেক্ষেত্রে তার পেরিঅপারেটিভ পালমোনারি রিস্কের সম্ভাবনা বেড়ে যাবে অনেক বেশি। আচ্ছা, আচ্ছা, এরপরে আসো, এটা জাস্ট আন্ডারলাইন করে রাখো কথাটা। এখানে তারপরে হচ্ছে টেবিল 6 নম্বর টেবিলে অনেক কিছু একসঙ্গে আলোচনা করছে, দরকার নাই, এটা আমরা স্মিথের যে টেবিলটা পাইছি সেখান থেকে পড়বো। এই 6 নম্বর টেবিল এখানে আমাদের লাগবে না। আচ্ছা, ইনটু টিউবের সাইজও ওই স্মিথের টেবিল থেকেই যাবে, এখানে আর এগুলো আসবে না। পোস্ট ইনকিউবেশন গ্রুপ লাগতো না। আচ্ছা, এরপরে আসো একদম শেষের দিকে চলে আসো। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলার একটা ছবিটা দেওয়া আছে। এই ছবিটা মানে এখানে স্টমাক সহ দিছে, স্টমাক সহ আঁকার দরকার নয়, ওই যে নোটে যেভাবে ছবিটা ছিল ওইভাবে দিলেই যথেষ্ট। আচ্ছা, টনসিলেক্টমি এন্ড অ্যাডিনয়েডেক্টমি, টনসিলেক্টমি এবং অ্যাডিনয়েডেক্টমির মধ্যে আমাদের আমরা পড়ছিলাম যে মানে পোস্ট টনসিলেক্টমি ব্লিডিং। এখন ওটি কিভাবে করতেছি, সেই মানে এই ওটিটা হচ্ছে কি বলে, এখন টনসিলেক্টমি বা বিশেষ করে অ্যাডিনয়েডের যে পেশেন্ট থাকে তাদের কিন্তু রিকারেন্ট ইনফেকশন লেগেই থাকে। সো অ্যাডিনয়েডের পেশেন্ট রিকারেন্ট ইনফেকশন আছে, মানে আপার রেসপিরেটরি একটা ইনফেকশন থাকেই, ওদের অ্যাডিনয়েড না সরানো পর্যন্ত ওরা কিন্তু ভালো হয় না। তো ওই পেশেন্টকে আমি যদি বারবার ডিফার করি, ওটাও কিন্তু হচ্ছে ইনজাস্টিফাইড হবে, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এরপর আসো লাস্টেরটাতে, এটা এখানে আছে স্কোলিওসিস। আপু? হ্যাঁ, এটা এখানে আছে লেখাটা? না, এখানে এটা লেখাটা নাই, কিন্তু এটা হচ্ছে জীবন থেকে নেওয়া। আচ্ছা, এটা হচ্ছে লাস্টের এটাতে আসো 931 নম্বর চ্যাপ্টারে পেজে। এখানে স্কোলিওসিস দিচ্ছে। আচ্ছা, স্কোলিওসিস কোথায় জানি আরেকটা পড়ছিলাম বলতো? স্টলটিং এ এটা পড়ছে আছে। অর্থোপেডিক্স। অর্থোপেডিক, অর্থোপেডিক্সে হ্যাঁ, আছে আপনার স্কোলিওসিস হচ্ছে গিয়ে একটু ব্যাগ। ডিটেলসে আমি বলি স্মিথের পড়ছিলাম। অর্থোপেডিক্সে আছে। হুম। স্মিথের অর্থোপেডিক্সে আছে। স্টাইলটিং এর হচ্ছে গিয়ে ওই যে নার্ভাস সিস্টেমের যে হ্যাঁ, স্পাইনের নার্ভাস গুলাতে আছে, সিস্টেমের দুই কোথায় জায়গায় জানি আছে। আছে, মানে স্কোলিওসিস নিয়ে আরো একটু ডিটেইলে লেখা ছিল কিন্তু নাকি? ওখানে তো সুন্দর নাই আপু, স্টাইলটিং এর চেয়ে স্মিথের আপনার কি বলে অর্থোপেডিক চ্যাপ্টারটা ভালো আছে। আচ্ছা, ওখানে কিছু মানে কথা এই লেখা আছে, মানে ওয়ান লাং আচ্ছা, আমার ভেন্টিলেশন আমার হাবি জাবি এক্স্যাক্টলি কিছু মনে লেখা পড়তেছে না, আছে। বাট স্কোলিওসিস নিয়ে একটা নোটও ছিল। এখন এটা কোন নোটের ভিতরে ভিতরে পড়ছে সেটা আমার হচ্ছে চোখে পড়লে তখন বলবো। কিন্তু আমি আপু আপনার একটা নোট লিখে দিছিলাম, মনে আছে? আমার নোটটা আমি হারাই ফেলছি আপা। আমার কাছে আছে। ওখানে স্কোলিওসিস ছিল। তাহলে ওখান ওখান থেকেই মনে হয় পড়ছিলাম, কারণ ওখানে মনে হয় তুই ডিটেলে লিখছিলি। আচ্ছা, হ্যাঁ, স্কোলিওসিস যেটা নিয়ে হ্যাঁ, কথা আমি বলতেছিলাম, স্কোলিওসিসটা হচ্ছে এখান বিভিন্ন থেকে জায়গা থেকে কালেক্ট করে এক জায়গায় করছিলাম। হ্যাঁ। আচ্ছা, স্কোলিওসিসটা যেটা বলতেছি, স্কোলিওসিসটা হ্যালো। হচ্ছে এখান থেকে পড়ে ফেলতে হবে, কারণ এখানে একদম ছোট করে মানে ইনজিস্ট কথাটা হচ্ছে এখানে লেখা আছে। স্কোলিওসিস জিনিসটা কি, যে আমার ভার্টিব্রাল কার্ভেচার এইটার মধ্যে রোটেশন আছে, এবং ল্যাটারাল রোটেশন এন্ড কার্ভেচার অফ দ্য ভার্টিব্রা এন্ড দ্য ডিফর্মিটি অফ দ্য রিব কেজ, মানে টোটাল বডির ইহাটা হচ্ছে একটু ডিফর্ম থাকতেছে। তাহলে যেহেতু ডিফর্ম থাকতেছে, এটা হচ্ছে এটা কনজেনিটাল হতে পারে, নিউরোমাসকুলার ট্রমাটিক, যাই হোক, এটা বিভিন্ন কারণে হতে পারে। এখন সোজা কথা, আমার রিব কেজ যদি হচ্ছে নর্মাল থাকার কথা এরকম সোজা, এখন সোজা না থেকে যখনই হচ্ছে এটা একদম কনজেনিটালি বা মানে বাঁকানো এভাবে, তাহলে আমার পুরা যে রেসপিরেটরি এবং কার্ডিওভাস্কুলার
সিস্টেমের এখানে কিছু অবশ্যই চেঞ্জেস আসবে। এই যে এখন রেসপিরেটরি এবং কার্ডিওভাস্কুলার রিস্কের চেঞ্জের যদি হয়, তাহলে ওই চেঞ্জ আমার সারা শরীরে এফেক্ট করতেছে, এবং যদি এটা কনজেনিটাল হয়ে থাকে, তাহলে এই কনজেনিটাল কন্ডিশনের সাথে আমার আরো কনজেনিটাল কন্ডিশন চলে আসবে। এই জিনিসগুলো হচ্ছে জাস্ট মাথায় রাখা। দেখো এই জিনিসটা একটু এখান থেকে এখনই পড়ে ফেলো। এখানে আমি যেটা দেখতেছি, মানে যেটা পড়ছি যে ওই মানে পপির নোটটাও পড়ছি, প্লাস এখানে একদম ইন শর্টে খুব সুন্দর করে লিখে দিছে কিন্তু স্কোলিওসিসের পেশেন্টদের ওই মাসেলের অন্যান্য মাসেল যে ডিজিজ থাকে সেগুলো কিন্তু তাদের বেশি থাকতেছে। তাহলে স্কোলিওসিস জিনিসটা কি? এটা হচ্ছে ল্যাটারাল রোটেশন এবং কার্ভেচার অফ দ্য ভার্টিব্রা এন্ড দ্য ডিফর্মিটি অফ দ্য রিব কেজ। তারপর বলতেছে যে এটার অনেক ইটিওলজি থাকবে, যার মধ্যে হচ্ছে ইডিওপ্যাথিক, কনজেনিটাল, নিউরোমাস্কুলার বা ট্রমাটিক যাই হোক হতে পারে, এবং এটা এফেক্ট করে কোথায়? কার্ডিয়াক এবং রেসপিরেটরি ফাংশনে। তাহলে এখানে বলতেছে যে এখানে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কি থাকতেছে? বেশি থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান পয়েন্ট, যে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেশি। তাহলে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স যখন বেশি হবে, তখন অবভিয়াসলি তার পালমোনারি হাইপারটেনশন হবে। আচ্ছা, পালমোনারি হাইপারটেনশন যখন হচ্ছে, এই তার কি থাকতেছে? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে। দেখো এই পুরা জিনিসটা সিনারিও হচ্ছে আমরা যখন আহ আমরা যদি আসলে ওই ইয়া না পড়ি, কার্ডিয়াক না পড়ি, জিনিসগুলো আসলে ক্লিয়ার হয় না। আচ্ছা, তারপর হচ্ছে রেসপিরেটরি অ্যাবনর্মালিটির মধ্যে কি থাকতেছে? লাং ভলিউম কমে যাবে, চেস্ট কমপ্লায়েন্স কমে যাচ্ছে। তাহলে লাং ভলিউম কমে যাচ্ছে, পিও2 কমে যাচ্ছে, এজ রেজাল্ট অফ ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ। তাহলে মোদ্দা কথা আমরা কি জানলাম এখান থেকে? স্কোলিওসিস জিনিসটা কি? হোয়াট ইজ স্কোলিওসিস? এটা হচ্ছে ভার্টিব্রাল কার্ভেচারের ল্যাটারাল রোটেশন হয়ে গেছে এবং রিবকেজের ডিফর্মিটি আছে। কেন হয়? কেন হচ্ছে? এটা ট্রমাটিক হইতে, ইডিওপ্যাথিক হতে পারে, কনজেন্টাল হতে পারে, নিউরোমাস্কুলার হতে পারে, ট্রমাটিকও হতে পারে। আচ্ছা, এটা হইলে সমস্যাটা কি হচ্ছে? সমস্যা হচ্ছে কি, যে তার চেস্ট এবং রেসপিরেটরি এবং কার্ডিওভাস্কুলার অ্যাবনর্মালিটি হচ্ছে। তাহলে রেসপিরেটরি অ্যাবনর্মালিটি কি? রেসপিরেটরি অ্যাবনর্মালিটি হচ্ছে তার চেস্ট, তার লাং কমপ্লায়েন্স কমে যাচ্ছে, তার ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হচ্ছে। আর কার্ডিওভাস্কুলার কি? কার্ডিওভাস্কুলার হচ্ছে পেশেন্টের পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়া মানেই পালমোনারি হাইপারটেনশনের দিকে যাওয়া। পালমোনারি হাইপারটেনশন যখন হবে, এই চাপটা, এই যে ভেসেলের চাপটা আলটিমেটলি কোথায় আসবে? আমার ভেন্ট্রিকলের উপরে আসবে। তাহলে হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। আচ্ছা, এখন দেখো যে অ্যানেস্থেটিক কনসিডারেশন কি? যেহেতু পেশেন্টদের, আমার জেনারেল অ্যানেস্থেশিয়ার মূল জিনিস আমরা দেখতে চাই যে তার লাংস ঠিক মতো কাজ করে কিনা। তাহলে লাংসের কাজ করতে গিয়ে তখন তাকে আমি অবশ্যই হচ্ছে একটা এবিজি করাবো, সাথে হচ্ছে তার আমি পালমোনারি ফাংশন টেস্ট করাবো, এবং আমরা ইসিজি করাবো, প্রয়োজনে আমরা ইকো করাইতে পারি। কারণ আমি যদি চিন্তা করি যে এটা কনজেনিটাল কজ, সো তার অন্য ধরনের অ্যানোমালি আছে কিনা, বা অন্য ধরনের কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কিনা, সেটা কিন্তু আমার বের করা উচিত। আমি অবশ্যই এখানে ইকো করাবো। আচ্ছা, এরপর বলতেছে যে কারেক্টিভ সার্জারি কমপ্লিকেটেড বাই প্রোন পজিশনিং অ্যান্ড পসিবিলিটি অফ দ্য মেজর ব্লাড লস অ্যান্ড প্যারাপ্লেজিয়া। আচ্ছা, এখানে মাঝখানে কথা ঢুকাই দিচ্ছে। স্পাইনাল কর্ড অ্যাসেসমেন্ট মানে প্রি অপারেটিভ ইভালুয়েশনের মধ্যে কিন্তু স্পাইনাল কর্ড ফাংশন অ্যাসেসমেন্টও আসবে, কি নিউরোফিজিওলজিক্যাল মনিটরিং অর বাই অ্যাওয়েকেনিং দ্য পেশেন্ট ইন্টারঅপারেটিভলি টু টেস্ট লোয়ার লিম্ব মাসল স্ট্রেন্থ। এটা বাদ দাও। যাদের সিভিয়ার রেসপিরেটরি ডিজিজ আছে তারা হচ্ছে পোস্ট অপারেটিভলি ইন্টিউবেটেড থাকবে। পেশেন্ট উইথ স্কোলিওসিস ডিউ টু মাসকুলার ডিস্ট্রফি আর প্রিডিসপোজ টু ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়া এন্ড আনটুয়ার্ড এফেক্ট অফ সাকসিডেন্ট কোলিন। তার মানে এটা হচ্ছে, এটা এটা আন্ডারলাইন করো। তাহলে স্কোলিওসিসের যদি পেশেন্ট আসে, আমার মাথায় রাখতে হবে যে প্রি অপারেটিভ ফেজ থেকে যে পেশেন্টের হচ্ছে আমাদের ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া হতে পারে, তার কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে ইন্ট্রা অপারেটিভ, এবং হচ্ছে তার আনটুয়ার্ড এফেক্ট মানে সাকসার প্রতি তার রেসপন্সটা ডিফারেন্ট হতে পারে। এটা আমার প্রি অপারেটিভ মাথায় থাকবে। এবং প্রি অপারেটিভ ইভালুয়েশন আমি জোর দিব রেসপিরেটরি পালমোনারি ফাংশন এবং হচ্ছে কার্ডিয়াক ফাংশন অ্যাসেসমেন্টের উপরে, এবং
তার স্পাইনাল কর্ড ফাংশন অ্যাসেসমেন্টের উপরে আমি প্রি অপারেটিভলি দেখতে পারি, বা ইন্ট্রা অপারেটিভ অ্যাসেসমেন্ট আমার তাকে করতে হবে। মানে এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, বাকি সবগুলা এখন কারেকশন যখন হবে, যদি স্কোলিওসিস কারেকশন হয় তখন অবশ্যই তাকে আমার পজিশনিং করতে হবে, কি প্রোন পজিশনিং। পজিশনিং করতে গিয়ে এই পেশেন্ট যেহেতু আহ, পুরো ভার্টিব্রা হচ্ছে ভার্টিব্রা হচ্ছে কারেকশন করবে, সেক্ষেত্রে ব্লাড লস বেশি হচ্ছে এবং প্যারাপ্লেজিয়ার ওইখানে সম্ভাবনা বেড়ে যায়। মানে এগুলো হচ্ছে কিওয়ার্ড, বাকিগুলো হচ্ছে যা থাকবে আহ, মানে মূল জিনিস হচ্ছে এটা। তাহলে স্কোলিওসিস জিনিসটা কি, প্যাথোফিজিওলজিটা কি থাকবে, এবং স্কোলিওসিস হলে আমি কি কি আমলে নিব, এবং আমি কি কি ইনভেস্টিগেশন করব। আর ইন্ট্রাঅপারেটিভ মনিটরিং এর মধ্যে, তাহলে যদি একটা পেশেন্ট স্কোলিওসিসের দিয়ে দেয়, তাহলে ইন্ট্রাঅপারেটিভ মনিটরিং এর মধ্যে আমার কিন্তু এই যে স্পাইনাল কর্ডের ফাংশন অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে আমার কিন্তু থাকতে হবে, যে সোমাটোসেন্সরি বা মোটর ইভোক পোটেনশিয়াল, এটা কিন্তু স্কোলিওসিসের জন্য ডেফিনেট। তাহলে এই আপু এটা মনিটরিং অ্যাডিশনাল মনিটরিং এ দিব না? কোনটা? এই সোমাটোসেন্সরি আর মোটর ইভোক পটেনশিয়ালটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে এসেনশিয়াল মনিটরিং এর মধ্যে থাকবে। স্কোলিওসিসের পেশেন্টের ক্ষেত্রে এই জিনিসটা যেন মিস না হয়, ঠিক আছে? এসেনশিয়ালে থাকবে আপু নাকি হচ্ছে গিয়ে অ্যাডিশনাল? না, এটা এটা স্কোলিওসিসের ক্ষেত্রে এটা এসেনশিয়ালের মধ্যেই থাকবে, এটা অ্যাডিশনালের মধ্যে পড়বে না। কারণ স্কোলিওসিসের পেশেন্ট যখন কারেক্টিভ সার্জারি করতেছে, যেহেতু তার প্যারাপ্লেজিয়ার দিকে প্যারাপ্লেজিয়া হওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি থাকে, তাহলে সেই পেশেন্ট গুলোকে আমাদের কিন্তু দেখতেই হবে যে এটা প্যারাপ্লেজিয়ার দিকে যাচ্ছে কিনা বা হয়ে গেছে কিনা। এই জন্য হচ্ছে এটা স্কোলিওসিসের ক্ষেত্রে সোমাটোসেন্সরি এবং ইভোক মোটর ইভোক পোটেনশিয়াল কিন্তু এসেনশিয়াল মনিটরিং এ ইনক্লুডেড থাকবে, নট দ্য অ্যাডিশনাল মনিটরিং। ওকে, তাহলে এই দুই এখানে মর্গানে আর কোয়েশ্চেন আলোচনা করে নাই পেডি নিয়ে। শেষ আজকে এটা। তাহলে এই পেডি নিয়ে তোদের আর কোনো কোয়েশ্চেন আছে? আপু আমার আছে। বল। আপু ওই যে নোট করতে গেছিলাম, তো ওই যে আপনার যে নোটটা যেটা, হ্যাঁ যে নোটটা দেখে আর কি আমরা গোছাচ্ছি, তো ওইখানে মানে এমনিতে তো হাতে লেখা আছেই, তবে কিছু কিছু আছে যে একই জিনিস সাইডে শর্ট করে লেখা। তো আমরা কি কিওয়ার্ড গুলো তুলবো নাকি পুরাটা তুলবো আর কি ওখানে? মানে কোনটা কিওয়ার্ড করে লেখা? সবগুলো কিন্তু, যেমন ওই যে আপনার 6 মাসের একটা 10 কেজি যে ওজন একটা আছে, এখানে তো হিস্ট্রি দিয়ে ইন ডিটেলস আছে। আপনি আপু আবার পাশে যে এটা কি আপনার লেখা নাকি উনি লিখছে, রেসপিরেটরি মরবিডিটি আলাদা করে শর্ট করে, সিভিএস মরবিডিটি আলাদা করে, মানে এটাও কি এর মধ্যে ইনক্লুড হবে না কি হবে, এটা কিছু আচ্ছা, কনফিউজ। আমি একটু নোটটা খুলি, নোটটা না খুলে বুঝতেছি না, দাঁড়া। হ্যাঁ, এটা মানে 16 নাম্বার পেজ আছে। সাধু পড়তে বলছো? এটা কত নম্বর কোয়েশ্চেন? ওটা কোয়েশ্চেনটা কি বল? হচ্ছে কোশ্চেন নাম্বার তো আপু ওই যে উঠে গেছে ইয়েতে, দাঁড়ান। আচ্ছা, পেজ কোয়েশ্চেন নাম্বার নাম্বার। মনে হয় 16 হবে। হ্যাঁ, পেজ নাম্বার 16। শুনি না। শুনতেছেন না আপু? 16, 16। হুম, 6 month old, weight 10 কেজি, হাউ উইল ইউ ইভালুয়েট এন্ড প্রিপেয়ার দ্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেশেন্ট? হুম। ও আচ্ছা, আমি পাশে যে লিখলাম যে রেসপিরেটরি মরবিডিটি, সিভিএস মরবিডিটি। হ্যাঁ হ্যাঁ, এটা কি আলাদা জিনিস নাকি এটা এটা আসলে কি করব সেটা জানতে চাচ্ছিলাম। না না, এটা হচ্ছে আমি মানে মাথায় থাকার জন্য লিখে রাখছিলাম আর কি, যে বাচ্চাদের যেটা থাকে যে এই যে কোনো বাচ্চার আপার এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন সেটা অ্যাক্টিভ আছে কিনা, অ্যাজমা বা ওএস আছে কিনা, এগুলো দেখার জন্য। না, এটা না লিখলেও অসুবিধা নাই, এটা ওই প্যারা মানে ইয়ার সাথে পড়তেছে না আর কি। আমরা যে মানে আমি তাহলে মাঝখানের যে হিস্ট্রিটুকু এইখান থেকে করবো তাই না, ওই যে ডান দিকের অংশটুকু আর কি। হ্যাঁ বাঁ হ্যাঁ, দিকের ওইটা মনে হয় আপনি
এমনিতেই লিখছিলেন না? হ্যাঁ, ওটা আমি নিজে লিখছিলাম যে এই এই জিনিসগুলো থাকতেছে কিনা, মানে মরবিডিটির মধ্যে এগুলো আমরা একটু দেখতে পারি। কারণ একটা বাচ্চা সিভিএস এর ক্ষেত্রে তার ফেলিওর টু থ্রাইভ ডিসনিয়া বা ট্যাকিপনিয়া আসতেছে কিনা, বা আনএক্সপ্লেইনড কোলাপস বা সায়ানোসিস এগুলো আছে কিনা, এগুলো আসলে যে হিস্ট্রির মধ্যে পড়তেছে, কিন্তু মানে লিখতেই হবে, নট নেসেসারি, না না লিখলেও যে খুব অসুবিধা হয়ে যাবে সেটা না। কিন্তু ওই যে নিচে দুইটা পয়েন্ট যেটা আমি হচ্ছে কি তোর, তাহলে এটা ইনক্লুড করেই করবো আপু নোটটা? মানে এটা আমার মনে হচ্ছে আমার নিজের হাতে আবার লিখা লাগবে, খুবই ঘিঞ্জি ঘিঞ্জি। আমি বলি নিচের দুটো লাইন লেখাতে কি দেখো, হতে পারে? প্রিভিয়াস অ্যানেস্থেটিক হিস্ট্রি আর প্রিম্যাচুরিটি ছিল কিনা, এই দুটো জিনিস লাগবে। যে আমাদের প্রিভি তার অ্যানেস্থেটিক হিস্ট্রির মধ্যে চলে আসে, অ্যানেস্থেটিক হিস্ট্রি এবং প্রিম্যাচুরিটি, এটা বাচ্চাদের ক্ষেত্রে প্রিম্যাচুর বেবি ছিল কিনা সেটা হচ্ছে নিতে হবে। এই শোনো, এখানে যেমন তুমি যখন এক্সামিনেশন করতে যাবা তখন তুমি দেখে ফেলতেছো যে তার ফেলিউর টু থ্রাইভ বা হচ্ছে ট্যাকিপনিয়া ডিসনিয়া, তারপরে হচ্ছে সায়ানোসিস আছে কিনা, এটা তো তোমার এক্সামিনেশনের মধ্যেই চলে আসবে।